সাইডের মধ্যে কোথায় আসল মালিকটি কোথায়? আমি বসে বসে প্রায় ঘুমিয়ে পড়েছি অপেক্ষা করতে 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 করতে। আসলে এই অপেক্ষাটা না শুরু হয়েছে আমাদের সকলেরই প্রায় একেবারে জ্ঞান হওয়ার থেকে। প্রথম অপেক্ষা হচ্ছে যখন আর কোনো দিকে মন দিতে পারেনি, শুধু মা বাবাতে মন ছিল, তখন কখনের মা এসে সেই ঘামে ভেজা শাড়িটা নিয়ে খুলে তুলে নেবে, সেই অপেক্ষা। তারপরের অপেক্ষা হচ্ছে একটু বড় হয়ে বাবা কাকা কিংবা বাড়ির বড়রা যখন বাইরে যেতেন কখন তারা ফিরবেন। না, তারা বাইরে গিয়ে বিপদে পড়েছে না এমন কোনো অপেক্ষা নয়। আসলে তারা ফিরবে হাতে একটা লজেন্স নিয়ে কিংবা ছোট্ট একটা পুতুল নিয়ে, যাই হোক একটা কিছু নিয়ে, সেই অপেক্ষা। আরেকটু বড় হলাম, স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার জন্য কিন্তু অপেক্ষা। কেন অপেক্ষা? বাড়ি থেকে ঠেসে ঠুসে মা ভাত খাইয়ে দিয়েছে, কিন্তু স্কুলে গিয়ে কখন টিফিনটা খুলে খাবো চুরি করে নিজের টিফিন, তার অপেক্ষা। তারপরে একটা বিরাট অপেক্ষা, কখন ক্লাস থেকে টিচার বের করে দেবে। ক্লাস থেকে টিচার বের করে দিল, এই যে বাইরে গিয়ে আকাশ দেখতে শুরু করলাম, এই আকাশ দেখতে 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 আস্তে 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 বছরগুলো পার হয়ে গেল। একটু বড় হয়ে গেলাম, সর্বনাশ করে দিল দুজন পুরুষ মানুষ, একজন রবীন্দ্রনাথ, একজন হেমন্ত মুখার্জি। ভেতরে প্রেম ঢুকিয়ে দিল তারা। চারিদিকে তখন ছুটছি, এখন পুরুষ কোথায় পাই? পুরুষ পাই বলে পুরুষ পাই, সে এত পুরুষ এসে ঢুকলো, প্রেমে তো ভরকে যাচ্ছি। এই মন তো নয় যেন শ্যাওলা করা নর্তমা, যাকে দেখি তাকে দেখি ভরকে যাচ্ছি। প্রেম করে করে বাবা মার বেশি দিন বুঝতে পারলো যে একে রাখা যাবে না, এ কখনো হাড়গোড় ভেঙে পড়ে থাকলে। তারপরে আরেকটু বড় হতেই বিয়ে দিয়ে দিল। ভালো, বিয়ের পরেও একটা অপেক্ষা, না কখন নতুন বর এসে আদিক্ষেতা করবে সেই অপেক্ষা নয়। তারপরে অপেক্ষাটা কখন থপ থপ করে শাশুড়ি এসে করবে, একটা কাজ দিয়েছিলাম সেটাও করে রাখতে পারোনি। কি কাজ মা? কোনো কাজ দেয়নি তো, অত সেটা আর বলে রাখতে পারলো না, থাক আর মনে করে দিতে যাই না, শাশুড়ি চলে গেল ঘর থেকে। আবার আমার অপেক্ষা শুরু হলো, এবার একটু বড় হয়ে উঠেছি, এবার নিজের পায়ে এতদিনে একটু দাঁড়াবার অপেক্ষা। আস্তে আস্তে কবে যেন হয়ে উঠলাম তনিমা সেন। এই তনিমা সেন হয়ে ওঠার যে জার্নিটা, তখন আমাকে আর একটু অপেক্ষা করতে হয়নি। বিশ্বাস করুন, আপনাদের মতো দর্শকদের ভালোবাসা, শুভেচ্ছা সবকিছু আমাকে এমন স্রোতের মতো পার করে নিয়ে গেছে যে আমি আর কিছু জন্য অপেক্ষা করতে পারিনি। একদিন দেখলাম অনেক দূরে পৌঁছে গেছি, যেখানে আমার যাওয়ার কথা নয়। আজকে যে এই মঞ্চে দাঁড়িয়ে আছি সেটা শুধু আপনাদেরই জন্য। এতদিন ধরে আমাকে সহ্য করা, এটা কি কম কথা? কিন্তু এখন আবার একটা অপেক্ষায় আছি জানেন। এবার একটু সিরিয়াস অপেক্ষা, সেটা হচ্ছে আমাদের সমাজ আবার কবে সেই রকম হয়ে উঠবে যে খারাপকে খারাপ বলতে পারবে, ভালোকে ভালো বলতে পারবে। সেই অপেক্ষা, যে জেল থেকে যখন বেরোবে একজন খুনি কিংবা রেপিস্ট, তাকে কখনো মালা বলি বরণ করে নেওয়া হবে না, সেই মানুষগুলোর জন্য অপেক্ষা। আরেকটা অপেক্ষা হচ্ছে, আমি কিন্তু কোনো পার্টি হিসেবে বলছি না, আমি মানুষ হিসেবে বলছি যে আমাদের শ্রীমতী গান্ধীর মতো একজন মানুষকে যদি আমরা আবার পাই, যাকে নিয়ে সারা পৃথিবীতে একটা মানুষও হাসি ঠাট্টা করতে পারবে না, যিনি ভারতবর্ষকে একেবারে গর্ব নিয়ে আবার অনেক দূর নিয়ে যেতে পারবে, সেরকম একজন মানুষ। আর আরেকটা অপেক্ষা, একটা ফোনের। একদিন চোখ মেরে তাকিয়ে দেখবো একটা চায়ের গন্ধে মোমো করছে, একজন মানুষ আমার চোখের দিকে তাকিয়ে আছে, না মুখে কিছু বলছে না যে তোমায় ভালোবাসি, তার চোখ বলছে সমাজ সংসার নিচে সব, নিচে জীবনের কলরব, কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পেয়ে হৃদয় দিয়ে বিধি অনুভব। আমি জানি আমার অপেক্ষা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে।
আজকে বঙ্গরত্ন সম্মান অ্যাওয়ার্ড 2026 এতভাবে অনুষ্ঠানগুলো কেমন লাগছে? এর আগেও তুমি এসেছিলে সামসেদ্দা অনুষ্ঠানে। আরেকটা অনুষ্ঠানে এসেছিলাম, এটা হচ্ছে আমার রবীন্দ্রনাথের সেই কবিতাটা বারবার মনে পড়ছে। একজন ভদ্রলোক কবিতা লেখেন, যার ভীষণ শখ একবার যদি রাজামশাই তার কবিতাটা শোনেন। তো গিন্নি তো বাড়িতে একদম নাজেহাল, চাল কিনতে পয়সা নেই, ডাল কিনতে পয়সা নেই, মাথার ছাদ পড়ে যাচ্ছে। কিন্তু রাজামশাইয়ের একদিন নজরে পড়লো যে তুমি এসে আমাকে কবিতা শোনাবে। খুব খুশি। বউ বললো আজকে কিন্তু দু হাতে তুমি রাজামশাইয়ের কাছ থেকে উপহার নিয়ে নিও। বললো হ্যাঁ হ্যাঁ সব নেব। গেল, যাওয়ার পর রাজামশাইকে কবিতা শোনানো হলো। রাজামশাই কবিতা শুনে ভীষণ খুশি হলেন। ভীষণ খুশি হয়ে বললেন, বলো তুমি কি নেবে? ওই আমার মহামূল্য এই রত্নহার, না আমার গলার এই মালাটা, ফুলের মালা। কবি আর কিছু না পেয়ে বললো যে রাজা আপনার ফুলের মালাটা আমাকে দিন, যেটা আপনার গলাতে আছে। বাড়িতে যখন ফিরছে ফুলের মালা নিয়ে গুনগুন করতে করতে, কবির বউয়ের তো মাথায় হাত একেবারে। তুমি এত বড় একটা ইয়ে ছেড়ে দিয়ে তুমি শুকনো ফুলের মালা নিয়ে ফিরছো? মাথার ওপরে বাড়ি বড় বড়, জাল নেই, চুলো নেই, কিচ্ছু নেই, কিন্তু তাকে কে বোঝাবে? একেবারে সে নিয়ে চলে এলে হচ্ছে ফুলের মালা। আমার তাই অবস্থা হয়েছে, বছরের পর বছর কাজ নেই, কম্ম নেই, আমি ফুলের মালা নিয়ে নিয়ে বেড়াচ্ছি। আজকে কিশোর কুমারেরও জন্মদিন, হ্যাঁ, তো কি বলবে কিশোর কুমারকে নিয়ে? আমি একবার কিশোর কুমারকে খুব সামনে থেকে দেখেছিলাম। সেটা হচ্ছে মানে একটা সাংঘাতিক ঐতিহাসিক মুহূর্ত। সেটা আমি হেমন্তদাকে ঠোঙায় মুড়ে দুটো মিষ্টি দিতে গেছিলাম। আচ্ছা, সেই মিষ্টিগুলোকে বলে হচ্ছে ক্ষীর কদম, গায়ে পোস্ত পোস্ত লাগানো হতো সেই মিষ্টি, ভেতরটা রসালো রসালো। হ্যাঁ, এখন এটা চারিদিকে পাওয়া যায়, কিন্তু আমি যখনকার কথা বলছি তখন ওই পার্ক সার্কাসের দিকের একটা গলিতে একটা জায়গাতে পাওয়া যেত, মৌলালির দিকে একটা গলিতে, মৌলালির দিকে একটা গলিতে। তা আমি সেখান থেকে, আমি আমার বর ছিলাম, কয়েকটা কিনেছি। কিনে আমরা যখন ফিরছি মেনকা সিনেমার কাজ দিয়ে, তখন আমি বরকে বললাম যে হেমন্তদাকে দুটো দিয়ে আসবো, কারণ ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তা বর বললো যে এরকমভাবে দেবে। একটা গাড়ির মধ্যে একটা ছেঁড়া কাগজ ছিল, সেটাকে ছিঁড়ে নিয়ে তার মধ্যে 4টে মিষ্টি, কারণ প্রাণ ধরে পুরোটা দিতে পারবো না, কেননা ওই মিষ্টি তখন পাওয়া যায় না, বাড়ির জন্য কিনেছি, আমরা খাবো। 4টে নিয়ে ছুটে একদম হেমন্তদার ফ্ল্যাটে গেছি। গিয়ে দেখি কিশোর কুমারকে বসে বসে হেমন্তদা গান তোলাচ্ছে। দুজনেই দুটো লুঙ্গি পরে বসেছে, একটা ধূপদানিতে ধূপ, তার ধোঁয়া উঠছে, ফুলের মালা রয়েছে। কিশোর কুমার খাটের ওপরেই বাবু হয়ে বসে হারমোনিয়াম বাজাচ্ছেন, আর হেমন্তদা একটা চেয়ারে বসে খাটের ওপর হারমোনিয়াম রেখে বাজাচ্ছেন। আমি না গিয়ে থতমত খেয়ে গেলাম যে এটা কি দেখলাম আমি, এরকমভাবে দুটো মানুষকে, আর গান তোলাচ্ছে একেবারে। আর কিশোর কুমার একদম ছেলে মানুষের মতো বসে বসে গান তুলছে। তো হেমন্তদা বললেন, বল কিছু বলবি? আমি তো জানি যে কম মিষ্টি আছে, আমি পেছনে লুকোচ্ছি, এরকম বলছে যে বল না কিশোর, ঘরের লোক, কিচ্ছু হবে না। এখন দুটো মিষ্টি এনেছিলাম। কিশোর কুমার বললেন এই বুড়োর তো ইয়ে হয়ে গেছে, সুগার হয়ে গেছে, ওই মিষ্টি আমি খাবো। আনলাম না, আপনাকে দেবো না, আমি ওনার জন্য এনেছি, দাদার জন্য এনেছি। দুজনেই হাসতে শুরু করলো, ভাগ করে দুজনেই মিষ্টি খেলেন। হেমন্তদা বললেন বস, আমি বললাম না, আমি এবার নিচে যাই, নিচে বর আছে, আমি চললাম বলে আমি চলে এলাম। এটা তো কত সালের ঘটনা? এটা 80-র প্রথম দিকে। তো কিশোর কুমারকে যদি এক লাইন গান শোনাও। আমি গাইবো? হ্যাঁ। তুমি কি তোমার কাজটা সব থেকে ছুটি চাইছো? যেটা যেরকম। না না, কোনো রকম নয়। কি আমি হাসির পাঠ করি বলে কি এতখানি হাস্যরস দেবো সবাইকে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।